আমি নাদিয়া হক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে থাকেন কখন আমাদের সাথে আড্ডা দেবেন, কারণ আমাদের স্টুডিওতে থাকে চমৎকার চমৎকার বন্ধুরা এবং জুমে চলে আসে আমাদের একেবারে কাছের মানুষগুলো। সো আপনারা যারা জুমে কখনো আসেননি তাদেরকে অনুরোধ করব, লজ্জা বাদ দিয়ে, অনেকে একটু লজ্জা পান যে আমাকে টিভিতে দেখা যাবে, কেমন কেমন লাগে। সো এই কেমন কেমন লাগে এই ভাবনা বাদ দিয়ে আজকে আমাদের সাথে আড্ডায় জয়েন করুন। আড্ডায় জয়েন করতে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর আমাদের আজকের আড্ডার টপিকটা কিন্তু খুবই সুন্দর। আজকের টপিক হলো যতক্ষণ কাজ ততক্ষণ শান্তি। আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন একটানা কাজ করতে করতে যখন মনে হয় ইস আর পারছি না, একটা দিন আমার একটু রেস্ট দরকার, আবার অনেকে মনে করে একদিন না আমার কয়েকদিন রেস্ট দরকার, কিন্তু যখন একদিন বা 2 দিন কোনো কাজ থাকে না, রেস্টে চলে যায় আমরা, তখন খুব অস্থির লাগতে শুরু করে। আমি জানি না আপনাদের কেমন লাগে, আমার তো আসলেই অস্থির লাগে যখন একটানা শুটিং করার পরে দেখি হায় আমার তো একটু রেস্ট দরকার, তারপর একটা দিন রেস্ট আর কিচ্ছু ভালো লাগে না, আবারও কাজ করতে ইচ্ছে করে। সো কাজের মাঝে আসলে শান্তি। সো আপনারা আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তাড়াতাড়ি জুমে চলে আসেন, কারণ আজকে আমাদের স্টুডিওতে চমৎকার 2 জন বন্ধু আছে। কারা আছে জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন সাবরিনা হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর। কেমন আছেন আপনি? জি ভালো আছি। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে আপনাকে। আপনাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। এবং তার পাশে আছেন মোশফেকা আলম, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। এবং আমাদের আজকের আড্ডার টপিকটা এত ভালো, মানে আমাদের সবার সাথে আসলে খুব রিলেটেড, তাই না? আজকে আমরা তো আড্ডায় যাব, টপিক নিয়ে আড্ডা দেব। তার আগে আপনাদের কাছ থেকে আপনাদের সম্পর্কে একটু জানতে চাই। আপনার কাছে আসি, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে কখনো কি অন্য কোনো প্রফেশনে ছিলেন? জি আপু, আমি আসলে বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার। আমি সফটওয়্যার নিয়ে কাজ করতাম। আমি বাংলাদেশের একটা সুনামধন্য সফটওয়্যার কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার টেস্টার হিসেবে কাজ করতাম। প্রায় 4 বছর ছিলাম ওখানে। তারপরে যখন আমার বড় ছেলে হলো, সেটা 2015 সালের কথা, এবং আমার তখন মনে হলো যে আমার আসলে ছেলেকে টাইম দেওয়া দরকার এবং কোনো প্রেশার মায়েদের মনে হয় দিয়ে তখন আমি জব কুইট করি। তারপরে এখন তো 10 বছর পরে আবার মনে হলো যে না, আমি কিছু করতে চাই। 10 বছর টানা 10 বছর আপনি কিছুই করেননি? মানে কাজ, বাইরের কাজ? বাইরে কিছু করিনি, আমি শুধুমাত্র আমার 2 ছেলের পেছনে। বাহ। 2 ছেলের পেছনে নিজস্ব কিছু সোশ্যাল লাইফ এগুলো নিয়ে ব্যস্ত থেকেছি। এবং সর্বোচ্চটা আমার টাইম ছিল যে আমার ছেলেদেরকে আমাকে টাইম দিতে হবে। আমি এখনও, বিশ্বাস করবেন না, আমি আমার ছেলেদেরকে কাউকে খাওয়াই না, আমার সামনে খেতে হবে, যে আমি দেখব। এবং আমি কোনো দিন আমার ছেলেদের বাথরুমের যে ব্যাপারগুলো বা কোনো কিছু আমি কোনো দিন কাউকে দিয়ে পরিষ্কার করাতাম না, সব কিছু আমি করতাম। কাজের মানুষ ছিল কিন্তু বাসায় আপু, কিন্তু এটা কখনো করতাম না। তারপরে এখন মনে হচ্ছে না, এখন তো আমার ছেলেরা 2 ছেলে নিজেদের মধ্যে খেলে, আমার তখন আসলে কিছু করার থাকে না। তখন মনে হলো আমিও তো কিছু করতে পারি। তারপরে একদিন হঠাৎ করে এরকমই, এই মাসেরই যদি বলি, আজ থেকে 1 বছর আগে, 25শে এপ্রিল আমার কাছে প্রথম, আমি তার আগে কোনোদিন ভিডিও অন করিনি, আমি কোনোদিন ভিডিও করতাম না। আমার কাছে মনে হতো ফেসবুকে ভিডিও কেমন হয়ে যাবে। প্রথম আমি ভিডিও অন করি, করে আমি রাজ্যের ভাষাতে, অনেক গরম পড়েছিল, মনে আছে এর আগের বছর 1 বৈশাখের পরে কিন্তু খুবই গরম পড়ে গেছিল। তখন আমি গরম নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম, যে কি আপনাদের এখন আর রাজ্যের ভাষাতে একটু শুনি। আর রাজ্যের ভাষাতে তখন এই কন্টেন্ট এরকম ছিল, কি বুবু ভাইয়েরা খুব অস্থির হয়ে গেছিল না, যে শীত কেন আসছে, শীত কেন আসছে, গরম কেন আসছে না, গরম আসছে না কেন, গরম এসে ভালো লাগছে, কেমন ডাল লাগছে, জানটা জ্বলে যাচ্ছে, তোমাদের লেগে আর সহ্য হলো না শীতের ইয়েটা, মানে এইরকম করে একটা কন্টেন্ট করেছিলাম। এবং ওটা এত বেশি, প্রথম কন্টেন্টে আমাকে আমার পরিচিত ফ্রেন্ডরা, রিলেটিভরা ফোন দিচ্ছে। সচরাচর রিলেটিভরা কিন্তু সাপোর্ট করে না, কিন্তু তারা ফোন দিয়ে বলছে খুবই মজা হয়েছে। যারা শ্বশুর বাড়ির কিছু মানে দেবর ননদেরা ফোন দিয়ে বলছে ভাবি খুবই সুন্দর হচ্ছে, এটা করতে হবে। তারপর তো শুরু, কালো শুরু, আজও শুরু চলছে। বাহ, চমৎকার। এবং দেখা যায় যখন সবাই খুব পছন্দ করে তখন আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, তাই না? এটা অনেক বড়। প্রথমের দিকে মনে হতো কি আপু, যে একটু যদি ইনকাম করতে পারি, যেহেতু ফেসবুকে একটা মনিটাইজেশনের ব্যাপার আছে, ইনকাম করতে পারি তাহলে আর কিছু লাগবে না। কিন্তু যখন বাইরে যাওয়া শুরু করলাম, ভিউ বেড়ে গেল, কেউ গেলে বাইরে চিনতে পারা শুরু করলো,
তখন না আস্তে আস্তে না প্রত্যেক দিন মনে হওয়া শুরু করলো, আরে কন্টেন্ট দিব না, না থাকবে, আমার জন্য তো অপেক্ষা করছে, মানে একটা ব্যাপার হয়ে গেছিল আমার জন্য তো অপেক্ষা করছে, এরকম টাইপের একটা ব্যাপার হয়ে গেছিল। তো আপনি কি প্রতিদিনই? প্রত্যেক দিন কন্টেন্ট দেই, প্রত্যেক দিন। অনেক ধৈর্যের একটা ব্যাপার। না না, হ্যাটস অফ টু ইউ, মানে এটার আসলে অনেক ধৈর্যের ব্যাপার। যেমন আমি আপনাকে তখন এই জন্য জিজ্ঞেস করেছিলাম যে মেকআপ রুমে যে এডিট করে কে, হ্যাঁ আপনি বললেন সবকিছু আপনি, অনেক বড় ধৈর্যের ব্যাপার। ইভেন আমার কিন্তু কোনো ক্যামেরাম্যানও নাই, আমি কিন্তু বিভিন্ন রকমের স্ট্যান্ড ইউজ করি, এই অ্যাঙ্গেল একটা ওই অ্যাঙ্গেল একটা, মানে সেট করে যেন মনে হয় যে জিনিসটা ন্যাচারাল। হ্যাঁ, এবং আমি আপনাকে বললাম না, আমি আপনার কন্টেন্ট দেখি আমার খুব ভালো লাগে। আপনার পেজের নামটা একটু বলেন, আমাদের অন্যান্য বন্ধুরাও জানতে পারবে। আমি প্রোফাইল চালাই, এটা আমার নামেই পেজটা, সাবরিনা হোসেন নামে। বাহ, চমৎকার চমৎকার। আরও শুনবো, আপুর কাছে চলে যাই। উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী, এর পাশাপাশি আপনি কি আর কিছু করছেন? জি, আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। মানে কর্পোরেট জবেই আছেন। কর্পোরেট জব সাথে আবৃত্তি, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে মানে কেমন যেন এই মেরু আর এই মেরু, তাই না? একদম। হ্যাঁ, মানে এত ব্যস্ত থাকতে হয়। কর্পোরেট জব যারা করে তারা তো খুব ভালো করেই জানে, আমিও করতাম এক সময়। এত, হ্যাঁ আপনিও জানেন, এত ব্যস্ত থাকতে হয়, তখন ক্রিয়েটিভিটির ব্যাপারগুলো না কেমন করে করে যেন চলে যায়, আসতে চাই আবার চলে যায়। সো আপনার কাছ থেকে একটু শুনি কিভাবে আপনি সবকিছু ম্যানেজ করেন। এক্ষেত্রে তাহলে প্রথমেই বলতে হয় আজকে আমাদের যে টপিকটা, হ্যাঁ, যে যতক্ষণ কাজ ততক্ষণ শান্তি। পেশা এবং নেশা এই দুটো কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। একদম একদম। কাজ আমার যতই ছোট হোক না কেন, আমি যদি সেটা মন থেকে করি সেখানে কিন্তু কোনো ক্লান্তি আসে না, অ্যাটলিস্ট আমি পাই না। আমার মনে হয় আপনাকে দেখেও তাই আমি ফিল করছি এবং পাশে আপুকে দেখেও ফিল করছি যে ক্লান্তিটা হয়তো বা আমাদের মধ্যে, হ্যাঁ ভালোবেসে করা। তো যখন আমি মানে আমাদের যে ব্যাপারটা, আমরা যারা এই রিলেটেড জব করি বা এই যে উপস্থাপনা করি বা সঞ্চালনা করি বা একটু আর্টিস্ট হিসেবে যেসব কাজ করা হয়, একটু সাইলেন্স দরকার। তো আমার যখন আমি শান্তি অনুযায়ী আমার কাজটা করতে পারি আমার অফিসে, তখন কিন্তু আমার প্রবলেম হচ্ছে না। এটা একদম সত্যি কথা। হ্যাঁ, তো আমি কিন্তু বাসায় গিয়ে রিল্যাক্সে আবার আমি ওই বিষয়টাতেও মানে ফোকাস করতে পারছি। এই কারণেই মানে আমার পেশা এবং নেশা দুটোতেই আমার কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। চমৎকার। নিজে কখনো লেখালেখি করা হয়েছে? কখনো কোনো কবিতা লেখা হয়েছে? আসলে লিখতে তো আমি ছোটবেলা থেকেই পছন্দ করি, কিন্তু আমার বই সেভাবে এখনো আসেনি, ইনশাআল্লাহ হয়তোবা আসবে। এখন পর্যন্তটা হয়নি। আমি আপাতত যারা আমাদের গুণীজন কবি লেখক আছেন তাদেরই বই পড়ছি আপাতত। তাহলে কি একটা কবিতা শুনে ফেলবো আমরা? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, শুনি। কণ্ঠে উচ্চারণ করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশবিশেষ। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখার হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ববিধাতুর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় ওরাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাতুর। বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি দুর্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিন দোল, আমি চপলা চপল হিন্দোল। পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিন দোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি,
ধরে মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীত এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর আমি চির উন্নত শির। বাহ বাহ, চমৎকার চমৎকার। মানে এই কবিতা শুনলেই হ্যাঁ ফিল করতে পারেন, যখনই শুনবেন তখনই কেমন যেন পুরো শরীরে কারেন্ট খেলে যায়, তাই না? একদম একদম। আপনি আবৃত্তি করছেন কয় বছর বয়স থেকে? আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমি তখন নিজে একটা স্কুলে ভর্তি হই। আচ্ছা, যেখানে আমার নিজেই? প্যারেন্টস ছিল না, আমি নিজে। সিরিয়াসলি একটু শুনি তো গল্পটা। আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমাদের গ্রামের বাসায় আমরা থাকি। তো একদিন হচ্ছে নানার বাসায় গেলাম, তো ওখানে গিয়ে আমার বাবা মা আমাকে রেখে আসলো, বললো যে এখন কাদা, মানে খুব মানে কি বলবো, একদম বর্ডার এলাকা, তো কোনো অজপাড়া গা একটা, মানে যখন পানি বর্ষা উঠে তখন রাস্তায় এত দূর পর্যন্ত কাদা থাকে। আচ্ছা। তো স্কুলে যাওয়াও মানে পসিবল হয় না। তো তখন আমাকে বললো তুমি আপাতত এখানেই কিছুদিন থাকো। তো আমার নানার বাড়ির যে বাউন্ডারি, আর ওখানে একটা স্কুল ছিল রানীশঙ্কল মডেল স্কুল, ওই স্কুলটা দুবার হচ্ছে শ্রেষ্ঠ স্কুল হয়েছিল, এবং ওই স্কুলের যে শিক্ষক, হেড শিক্ষক ছিলেন বিজয় কুমার পাল, উনি শ্রেষ্ঠ শিক্ষকও হয়েছিলেন পুরো বাংলাদেশে। তো একই মানে বাউন্ডারি কোনো ছিল না, মানে আমার নানার বাড়ির শেষ আর ওই স্কুলের শুরু। তো এত পুরনো একটা স্কুল, তো ওই স্কুলের কোনো ইয়া ছিল না, মানে ওই যে জানালাগুলো কোনো রেলিং ছিল না, মানে ভেঙে গিয়েছিল। তো আমার কাজিন, সে আবার হচ্ছে ক্লাস 5-এ পড়তো। তো আমি প্রতিদিন আমার রুটিন ছিল ওর সাথে করে স্কুলে যাওয়া, ওই হচ্ছে ওই যে জানালা, মানে রেলিং ছাড়া যে জানালা, সেটা দিয়ে তার সাথে আমি পার হয়ে তার ওই ক্লাসরুমে গিয়ে আমি বসে থাকতাম। তো এভাবে আমি 10 দিন গিয়েছি, কেউ আমাকে ধরতে পারেনি যে আমি বাইরের একটা মেয়ে, মানে ওখানে ক্লাস করছি, আমি তার সমস্ত ক্লাস করি। আচ্ছা। তো একদিন ওই হেড টিচার, ওই যে বিজয় কুমার পাল, যিনি আমার স্যার, উনি আসছেন, উনার চোখ আমি আসলে ফাঁকি দিতে পারিনি। উনি এসে আমাকে ধরে ফেললো, বলো এই কে তুমি, তুমি তো আমার স্টুডেন্ট নও, দাঁড়াও। আমি তখন দাঁড়ালাম, আমার তো মানে ভিতরে একটু কেমন কেমন জানি করছে। তখন বলল তোমার কি নাম, আমি বললাম। তখন বললো তুমি কার সাথে এসছো, পরে আমি আমার কাজিনকে দেখিয়ে দিলাম, আমার কাজিন দাঁড়ালো, তখন বলছে আমার কাজিনের নাম ইভা। বলছে ইভা ও কেন আসছে? বলছে স্যার ও তো হচ্ছে আমি সকাল স্কুলে আসলেও আমার পিছ ধরে, আমি ওকে নিয়ে আসি, ও খুব এনজয় করে যে এখানে ও বসে ক্লাস করে। তখন সে আমাকে ডাকলো, এরকম টেবিলের সামনে দাঁড়ালাম, আমাদের স্কুল তোমার খুব পছন্দ? আমি বললাম হ্যাঁ আমার খুব পছন্দ। আমাদের স্কুলে ভর্তি হবো? আমি বললাম হ্যাঁ ভর্তি হবো। কাল সকাল 10টায় তুমি চলে আসবা। ওকে। আমার কোনো প্যারেন্টস লাগেনি, আমার কোনো গার্জিয়ান লাগেনি, আমি একা গিয়ে স্কুলে ভর্তি হলাম, এবং সেটা কেউ জানেও না। বাহ। পরে আমি স্কুল যাচ্ছি, আমি ক্লাসে, তখন তো আর কোনো ফোন ছিল না যে আমি আমার পরিবারকে জানাবো বা এরকম কোনো অপশন নাই। মোটামুটি আমি 15 দিন ক্লাস করে ফেলেছি ওই স্কুলে। পরে আমার বাবা মা আমাকে যখন নিতে এসছে, তখন আমি বললাম আমি তো স্কুলে ভর্তি হয়ে গিয়েছি। তো ওই যে স্যার ছিলেন বিজয় কুমার পাল, উনি এমনই একজন শিক্ষক ছিলেন যে তার স্কুলটা এমনিতেই মানে শ্রেষ্ঠ মানে স্কুল হয় নাই, মানে কবিতা আবৃত্তি বলেন, নাচ বলেন বা গান বলেন, এভরিথিং, মানে কালচারাল একটা একদম বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, রচনা প্রতিযোগিতা, মানে খুব ভালোভাবে উনি এগুলো ইয়া করতেন। তো একদিন আমাকে বলছে তোমার, মানে তখন থেকে সে আমাকে বলে তোমার কণ্ঠটা হচ্ছে খুব ইয়া, মানে একটু পুরুষ পুরুষ দরাজ, হ্যাঁ, তো তুমি হচ্ছে কবিতা আবৃত্তি করো। আমি বললাম স্যার আমি তো পারবো না। কই পারবা। তখন থেকে উনি আমাদেরকে একটু হাতে খড়ি দেওয়া শুরু করলেন। আমি যখন ক্লাস 4-এ পড়লাম, তখন হচ্ছে আমি প্রথম হচ্ছে স্টেজ শো করি, আমরা 15 জন মিলে কাজী নজরুলের সংকল্প কবিতাটা আমরা করেছিলাম। এই তখন থেকে হাতে খড়ি। তারপরে এখনো চলছে, মাঝখানে আমার বিরতি ছিল। এখন আবার মনে হলো যে না, আমার যেটা শখ বা আমি যেটাতে বিচরণ করি আমার সেটা ধরে রাখা উচিত। বাহ, আরো শুনবো একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। দেখতেই পাচ্ছেন আমাদের আড্ডা কিন্তু অনেক জমে গেছে। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। এই যে আমাদের যে টপিক আজকে, যতক্ষণ কাজ ততক্ষণ শান্তি, আমি শুরুতেই বলেছিলাম মানে কাজ করতে করতে যখন খুব হাঁপিয়ে উঠি তখন মনে হয় কি একটু ব্রেক দরকার, কিন্তু যখন ব্রেকটা আসে তারপর মনে হয় কি কতদিন কাজ করিনি। হ্যাঁ, মানে এই যে শুটিং সব কিছু মিলিয়ে মনে হয় আজকে এই শুটিংটার পরে আমি আর শুটিং করব না। সিরিয়াসলি আমি এরকম ফিল করি যখন অনেক লেট হয়ে যায়,
তারপর একদিন 2 দিন গ্যাপ হলেই আমার মনে হয় আমি কতদিন কাজ করিনি। সো ওই যে ভালোবাসার যে ব্যাপারটা, কাজের প্রতি আসলে ভালোবাসা, আপনি যা করছেন তা যদি ভালোবেসে করেন তাহলে আসলেই আপনার কাজ ছাড়া কিছুই ভালো লাগবে না। সো আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু আসলে অনেক এফোর্ট দিতে হয় একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হলে, এটা আর আপনি সব ক্যারেক্টার করছেন, আপনি এদিকে ক্যামেরাও সেট করছেন, তাই না, আপনি এডিট করছেন সব কিছু। সো আমাকে একটু বলেন, যখন আপনি মনে করেন যে একটা গ্যাপ দিতে হবে, হ্যাঁ, যদি দিয়ে ফেলেন কখনো, তারপর কি অস্থির লাগতে শুরু করে? শুধু অস্থির না, আমি আপনাকে একটা বলি যে আমি এডিটটা যখন করি, হ্যাঁ, তো কখন করি, যখন আমার বড় ছেলেকে আমি পড়তে বসাই বা টিচার আসে, যেন আমি একটু এডিটটা করতে একটু হালকা মানে নীরবতা লাগে, এটা কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক ফিট করা, অনেকগুলো ফুটেজ তো, তাই না? হ্যাঁ, উপরন্ত হয় কি, যারা ধরেন একটা টিম নিয়ে কাজ করে তাদের কিন্তু ব্যাপারটা উইথ ডিউ রেসপেক্ট, সবার কাজই কঠিন যারা কন্টেন্ট করে। আমরা দেখি একটা 15 সেকেন্ডের কন্টেন্ট, কিন্তু বিশ্বাস করবেন না আপু, একটা 15 সেকেন্ডের রিল কন্টেন্ট বানাইতে রেকর্ড করা, এডিট করা সব মিলে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টার ব্যাপার, কিন্তু আমরা দেখছি 15 সেকেন্ড। উপরন্ত এখানে ইস্যু থেকে যায় যে ভায়োলেন্স হচ্ছে কিনা, ওয়ার্ড পর্যন্ত ধরে, একটা ওয়ার্ড সেইটা পর্যন্ত ফ্যাক্ট, যে এমন তেমন কোনো ওয়ার্ড হলে আমার কাছে মনে হয় এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু আমার কন্টেন্ট করে দিয়েছে একদম। আর একবার যদি ধরে তাহলে তো পুরো কষ্টটাই নষ্ট। এবং বলি সবার আগে কি করে, সবার আগে মনিটাইজেশন অফ করে। অদ্ভুত, অন্য কিছু করেন ভাই না, সবার আগে ফেসবুক জুকারবার্গ ভাই আগে সবার আগে মনিটাইজেশন বন্ধ করে। হ্যাঁ, ওই অফিসের মতন আমাদের অফিসে থাকতো না, যে যখন অফিস যাইতাম 9টায় ইয়ে থাকতো, পাঞ্চিং থাকতো, ওইটা ধরেন 15 মিনিট হয়ে গেছে, তারপর ওই দিনকার হাফ বেলা কাটা, জুকারবার্গ ভাই একদম সেম সেটা মেনটেন করে। তো যেটা হয়, আপনি চুলগুলো একটু ঠিক করেন, যেটা হয় যে আমি মাঝে মধ্যে হয় কি যে আমি একটা গ্যাপ দিতে চাই না তা না, আমি দেই, কিন্তু দেওয়ার পর খুব অস্থির লাগে, ইস আমাকে যারা দেখে, বিশেষ করে না আমি খুব চেষ্টা করি আমার কন্টেন্টগুলো যারা শেয়ার দেয়, কমেন্ট করে, আমি পড়ি, এবং আমি দেখি কি বেশিরভাগ মানুষই আমাকে, বিশেষ করে আমার কিন্তু একটা বড় 80% আমার অডিয়েন্স কিন্তু লেডিস, এবং সেটা 25 to 40 ইয়ার্স। হ্যাঁ, তারা যখন লেখে যে আপু কি করে জানলা, এটাই তো হয়, আপু কি করে জানলা, আমার সাথে তো এটাই হয়, একদম সত্যি, একদম সত্যি, মানে সবাই রিলেট করতে পারে এই ব্যাপারগুলো হয়। কিন্তু আমার কাছে ওটা পড়ার পরে তখন মনে হয় কি যে আরে আমি তো তাদেরকে একটা একটু ব্যাকে যাই। সেটা হলো যে হয় কি যে আমরা ধরেন আপনার খুব কষ্ট বা আমার খুব একটা কষ্টের টপিক, সেটা যখন আমি আপনার কাছে কান্না করে বলবো, আপনার কাছেও মনে হবে, মানে ওটা আপনার কাছে খুব আরও আপনার কষ্ট দিবে, যে আমার সাথেও তো এরকম হয়, এটা কষ্টের হবে। কিন্তু যখন আমি আপনাকে কোনো একটা কষ্টের টপিক হাসির ছলে বলবো, মজা করে বলবো, তখন কিন্তু আপনার কাছে ওটা হালকা হয়ে যাবে, আরে এটা তো আমার না, সবার সাথেই হয়। এইরকম আমার একটা টেন্ডেন্সি, কারণ অনেকের কাছে মনে হয় যে আমি কিছু ফিক্সড ক্যারেক্টারকে নেগেটিভ দেখাই, কিন্তু এটা কিন্তু হচ্ছে। আমি কিন্তু বিশ্বাস করবেন না আপু, আমার একটা কন্টেন্টও নিজে থেকে মন গড়া না, খালি কিছু জীবন থেকে নেওয়া, একদম পরিস্থিতিটা থেকেই হয়তো বা রিলেট করে। আর এডিটিং এর যে পার্টটা থাকে আপু, আমার খুব ক্লোজ একটা অবজারভেশন, আপনি যদি দেখেন যে যারা কন্টেন্ট করে, নট অনলি লেডিস, আপনি যদি জেন্টসরাও যারা কন্টেন্ট করে, ছেলেরা যারা করছে, আপনি যদি দেখেন যে কন্টেন্টে ভালো করছে, এরকম যদি তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তারা বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং পড়া। একদম একদম ঠিক বলেছেন। একটু আপুর কাছেও চলে যাই। আপুর তো এই যে ব্যস্ততা, জব একদিকে, তারপর আপনার আবৃত্তি, তারপর আপনার উপস্থাপনা, সব কিছু মিলিয়ে কিভাবে ম্যানেজ করছেন প্রত্যেকটা জিনিস? এবং যখনই যে বললাম না, যখন খালি খালি থাকে, যখন একটু ভ্যাকেশন মুডে থাকেন বা প্ল্যান করেও কোথাও যাওয়া হচ্ছে না, বাসায় আছেন, তারপরে কি অস্থির লাগতে শুরু করে যে আমার তো আসলে অনেক কাজ জমে আছে, একটু কাজ করা উচিত? আসলে প্রথমে একটা কথাই আসি, টাইম ম্যানেজমেন্ট। যে সময়ের সাথে যদি কাজটা আমি রেগুলার করে থাকি, তাহলে কিন্তু কাজটা আমার জমে না। আমার কিছুদিন আগেও এটার মধ্যে একটু খামখেয়ালি ছিল যে আমি একটু কাজটা ফেলে রাখতাম, কিন্তু এখন সেটা করি না। এখন মনে হয় আমার যেদিনের যেটা গুরুত্বপূর্ণ, যেমন আজকে এখানে আসাটা আমার জরুরি, তার মানে ফোকাসটা টোটালি আজকে এখানে, আমি এখন আর কাজ জমিয়ে রাখি না। আর আমার মনে হয় এই জিনিসটা যখনই চলে আসবে আপনার নিজের মধ্যে, তখন আর প্রবলেম তো হয় না। আর আরেকটা বিষয় যেটা বললেন যে অস্থিরতা, আমি এখন বেঁচে আছি শুধু কাজের জন্য।
ওই যে কাজেই শান্তি। হ্যাঁ, মানে আমার ভালো থাকা বা সবকিছু এখন এই কাজের জন্য, আমি এখন আনন্দ খুঁজে পাই নিজের মধ্যে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। আবার অনেকে দেখলাম, বিশেষ করে মানে এখনকার যে জেনারেশন, হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক বেশি ডিপ্রেশনসে পড়ে গেছে। কেন? এটার মানে আমি দেখে দেখে আসলে বুঝে বুঝে কথাটা বলছি যে থাকে না, অবজার্ভ করি, আমি প্রচুর অবজার্ভ করি মানুষজনকে। সো ওরা মানে লাইফের অর্ধেকটারও বেশি সময় মোবাইল নিয়ে কাটিয়ে দেয়, হ্যাঁ, দিনের বেশিরভাগ সময়। এখন আপনি যদি ধরেন কোনো একটা টিনেজার বলি, আপনার বাসায় টিনেজার আছে, তাকে বললেন যে আচ্ছা তুমি তোমার রুমটা গুছিয়ে রাখো, হ্যাঁ, বা তোমার এই যে টেবিলটা গুছিয়ে রাখো। আচ্ছা করছি করছি বলার পরেও আপনি দেখবেন 2 থেকে আড়াই ঘন্টা করছে না, কিন্তু হ্যাঁ ওই যে মোবাইলের মধ্যে আছে। এবং এটা করতে করতে হয় কি, টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আপনি বলছেন, এটা আসলে আমাদের মধ্যে যতটুকু ছোটবেলা থেকে যতটুকু গ্রো হয়েছে আমি এদের মধ্যে দেখতে পাই না। হ্যাঁ, তাতে হয়ে যায় কি, আগোছালো ঘর দেখলে আপনি যখন দেখবেন আপনার ঘরটা, আপনার বাড়িটা আগোছালো, তখন কিন্তু আপনার মন অটোমেটিক খারাপ হয়ে যাবে। একদম একদম মানে মনটা খুব পেরেশান হয়ে যাবে যে আমি এইভাবে অগোছালো জায়গায় কি জন্য পড়ে আছি। হ্যাঁ, খুবই বিরক্ত লাগবে এবং খিটখিটে হতে থাকবেন, তাই না? সো এই যে ডিপ্রেশনস অ্যান্ড অল, এগুলো কিন্তু সব রিলেটেড। যেখানে হচ্ছে কাজ করে যে শান্তি আছে, সেই জিনিসটা এখনো ওরা বুঝে উঠতে পারে, তাই না? এবং আমার এখানে একটা, আমি ইন্টারাপ্ট করলাম, এখানে আমার ছোট্ট একটা অবজারভেশন আছে। সেটা হলো কি, আপনি যদি আপনার ছোটবেলার কথা চিন্তা করেন, আমরা তো এই জিনজির মধ্যে পড়ছি না, আমরা একটু তাদের মতে আমরা হলাম কি জানি বা কি যে বলে আদু ভাই নাতেল কি যে আমাদেরকে বলতেছে তারা, ওল্ড স্কুল। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আই লাভ ওল্ড স্কুল। আমি আমার কাছে মনে হয় আমরা জীবনের এমন সবকিছু দেখে আসছি এবং আমাদেরটা না সব কিছু খুব গুছানো ছিল আমাদের লাইফটা। এবং আমি যেটা বলছিলাম, আমার যেটা ছিল আপু, আপনি চিন্তা করেন, আমরা একটা পেন্সিল বক্স পছন্দ করেছি, ওটা নিব। আল্লাহর রহমতে ধরেন আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, বা ধরেন সামর্থ্য ছিল, একটা সামর্থ্য ছিল, ধরেন একটা সামর্থ্য ছিল পেন্সিল বক্স কিনে দেওয়ার, কিন্তু আমরা কি পেয়েছি আপু? না। আল্লাহ অঙ্কেই মার্কানো, এইটা করো ওইটা করো, দুনিয়ার শর্ত ফিল আপ করার পর যে ওইটা আমরা পেয়েছি। এবং দেখেন এগুলো সব কাজের সাথে রিলেটেড, তাই না? শুধুমাত্র পড়াশোনার সাথে না। আপনি যদি দেখাতে পারেন, মানে ছোটবেলার কথা বলছি, যে আমি এই কাজটা করেছি, ভালো করে করেছি, আমাকে একটা বলা হলো তুমি এটা করে দাও, তারপরে তোমাকে আমি এই পেন্সিল বক্স কিনে দিব বা এই জ্যামিতি বক্সটা আমি কিনে দিব। আসলে উৎসাহ থাকে, উৎসাহ ছিল সেই সময়। আমরা যে ধরেন টিউশনিতে যাইতাম, স্যারের বাসার ওই যে পরীক্ষাগুলো আমরা দিতাম, এই জ্যামিতিটা ভালো করে আসবা, বাবা জ্যামিতি বক্স নতুন, এই টাইপের যে ব্যাপারগুলো ছিল আমাদের। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন, আমি বাচ্চাদের থেকে আমাদেরকে আমরা দোষ দিই। আমাদের মধ্যে না, আমরা বাচ্চাদেরকে চাওয়ার মানে অবকাশ রাখি না। মিলেনিয়ালস যখন বাবা মা হচ্ছেন, হ্যাঁ, এই জিনিসটা আমি অনেকের কাছে দেখেছি প্যারেন্টিং এ। আমি বলছি না যে আপনার প্যারেন্টিং এ সমস্যা আছে, এটা না, কিন্তু একটু কেয়ারফুল হওয়া উচিত আমার মনে হয়। বাচ্চারা তো অনুকরণ প্রিয়। এক্স্যাক্টলি, আমরা যখন প্যারেন্ট হচ্ছি তখন দেখা যাচ্ছে আমরা ভাবছি, হায় রে আমাদের বাবা মা আমাদেরকে কি করা শাসনে রেখেছিল, হ্যাঁ, মানে যা হতে চেয়েছি তা হতে পারি নাই। ওটা কিন্তু এক জিনিস, হ্যাঁ, ওটা একদম সম্পূর্ণ আলাদা। কিন্তু ওই যে বাবা মা আমাদেরকে কড়া শাসনে রেখেছে, এই জন্য আমরা কি করব, আমাদের বাচ্চাদেরকে এত কড়া শাসনে রাখবো না। বাট আমি মনে করি ফিউশনটা ইম্পর্টেন্ট। আপনার বাচ্চাকে আপনি কিভাবে অ্যাজ এ প্যারেন্ট মানুষ করছেন, কিভাবে ছোট ছোট টাস্ক দিচ্ছেন, কিভাবে আপনার প্যারেন্টিংটাকে ফিউশন করছেন, আপনি ওখান থেকে একটু নেন। হ্যাঁ, আমাদের নিজেদের বাবা মার কাছ থেকে আমরা একটু নেই, আমরা নিজেদেরটা একটু রাখি, দুটোকে মার্জ করি, এটা কিন্তু ফিউশন প্যারেন্টিং হয়ে যায়। আমি মানুষের কথা কি বলবো, আমার নিজের কথা বলি। আমি ধরেন কোনো একটা শপে গেছি, ওটা বাচ্চাদের ধরেন ড্রেসের একটা দোকান, আমার যেহেতু 2 ছেলে, খুবই দুর্ভাগ্য আমি মেয়েদের ড্রেস কিনতে পারি না, যেটা আমার খুবই পছন্দের। এটা আমরা শুনবো একটা বিরতির পরে। আচ্ছা, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তারা তাড়াতাড়ি জুমে চলে আসেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু বলছিলেন আপনি শপিং এর ব্যাপারটা। বলছিলাম আমি অন্যের কথা কি বলবো, আমি নিজে যেটা করি, ধরেন আমার
বললাম তো যে দুর্ভাগ্য আমার দুটোই ছেলে, না এটা বলবো দুর্ভাগ্য, তো মেয়ে বাচ্চার খুব শখ ছিল, আল্লাহ মেয়ে দেয় না। তো হলো যেটা ওই হচ্ছে যে দুটো ছেলের বউ আসবে ওরাই মেয়ে। না কি কারণে মেয়ে বানাবো, আমি যে অত্যাচারটা সহ্য করি আমার দুই ছেলে, তাদেরকে বুঝাইতে হবে না? আমিও বলবো শোনো ছেলে মানুষ করতে কত কষ্ট হচ্ছে, কি করে। তো যেটা বলছিলাম, আমি যখন ধরেন কোনো দোকানে শপে গেছি, যে গেঞ্জির শপ, আমার ছেলেদের কিন্তু প্রয়োজন নাই, আমি কিন্তু নিয়ে ফেলছি, আমার ভালো লাগছে, মনে ওকে ভাল লাগবে বলে আমি কিন্তু ওর পছন্দ, আমার ছোটোর স্পাইডারম্যান পছন্দ, স্পাইডারম্যান আলাপ একটা গেঞ্জি দেখেছি আমার সাথে সাথে নিয়ে ফেলছি, কিন্তু ওর কিন্তু ওই চাওয়াটা থাকতেছে না, আমি কিন্তু ওর কাছে নিয়ে যে দিয়ে দিচ্ছি। এইটা একটা ফ্যাক্ট যে আমরা চাওয়াটাই তৈরি হতে দেই না, এই জন্য ওরা আমাদের মধ্যে চাওয়াটা ছিল, আমাদের তো বোঝাতে হবে, আমাদের মধ্যে চাওয়াটা ছিল, ওনাদের আমি যেটা দেখছি যে আমাদের বাচ্চাগুলোর মধ্যে চাওয়া নাই, ওরা জানে না কেন থাকবে। আপনি এখন চিন্তা করেন, আগে ছোটবেলায় ঈদের কাপড় কেনার যে একটা মানে ফ্যান্টাসি কাজ করতো, এবং কখন এই কাপড়টা পরবো, আপনার মধ্যে এখনটা আছে? আমি সত্যি কথা বলি আপু, আমার এখনো আমার নতুন ড্রেসের প্রতি একটা, না মানে আমরা যে প্রতিনিয়ত কাপড় চোপড় কিনছি ওইটা নাই। এবং আমি অবাক হই ঈদের মধ্যে, এইবার ঈদের কথাই বলি আপু, আমার ছেলেদের জন্য আমি গেঞ্জি কিনে নিয়ে আসছি, পাঞ্জাবি নিয়ে আসছি, গেঞ্জি পাঞ্জাবি সবই পায় এখন তারা, আমাদের কিন্তু এত অপশন ছিল না। তা আমি দেখলাম আমার ছেলেদের মধ্যে কোনো তেমন আগ্রহ নাই, কারণ তারা তো দেখে রেগুলার, তারা কম বেশি প্রত্যেক মাসেই আম্মু শপিং করে গেঞ্জি আনে, মানে এই চাওয়াটা আমরা তৈরি হতে দিচ্ছি না। এবং এটা অন্যকে কি বললাম না, অন্যকে কি দোষ দিব, নিজেরাই তো তাই করছি একদম। যেমন আমার ছেলেরা ঘুরে ফিরে কিছুক্ষণ পর পর বলে আম্মু এখন কি করব, আম্মু এখন কি করব, আম্মু এখন কি করব। আমরা তো বাইরে মাঠে খেলতে যাইতে পারতাম, আমরা প্রতিবেশীদের সাথে মিশতাম, আমাদের বাচ্চারা কিন্তু প্রতিবেশীকে চেনেই না। আরে একই সামনাসামনি ফ্ল্যাটের মানুষকেও চেনে না, একদম চেনে না, মানে সামনের ফ্ল্যাটে আসলে কে আছে, তাদের ফ্যামিলিতে কে আছে সেটাও তো আমরা এখন জানি না, তাই না? আপুর কাছ থেকেও শুনতে চাই যে আপুর একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আমরা ওই চাওয়াটাই তৈরি হওয়ার আগেই সবকিছু দিয়ে দিচ্ছি, তাই না? আপুর এই কথা থেকে আমার একটা কথা মনে পড়ে গেল, অনেক বছর আগে আমি তখন ক্লাস 6-এ পড়ি, তো ঈদ, তো ওই সময় আমাদের বাসা তৈরি হচ্ছিল, তো যেহেতু বাসা তৈরি করবে তো অনেক টাকা পয়সার তো একটা ব্যাপার বা একটা খরচের একটা ব্যাপার থাকে, তো ওই সময় আমার বাবা বলল যে এবার তোমাদেরকে কাপড় কিনে দেবো না, হ্যাঁ এবার হচ্ছে আমরা যেহেতু বাড়ি করছি, আমরা বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু ভেতরে না কেমন জানি লাগছিল যে এবার কি ঈদের ড্রেস পাবো না, মানে হবে না, মানে থাকে না যে ঈদের ড্রেসের প্রতি যে মানুষের একটা স্বাভাবিক 15টা যাওয়ার পরেই তো অস্থির লাগে, মানে যখন এরকম হতে যাচ্ছে, মানে আমার বা আমার ভাইয়ের যে মুখটা দেখে হয়তো আমার বাবা মারাও ফিল করছে, কিন্তু আমরা বলছি না, আমরা চাচ্ছি না, আমরা ছোটবেলা থেকে আবার এই বিষয়টা একটু ছিলাম যে আচ্ছা দিলে দিল, না দিলে না দিল, কিন্তু উনারা বুঝতে পারছে যে আমরা কষ্ট পাচ্ছি। তখন আমার বাবা বলল যে এবার যদি 30টা রোজা হয় তাহলে 29 রোজায় তোমাদেরকে ড্রেস কিনে দিব, আর যদি 29টা রোজা হয় তাহলে তোমাদেরকে ড্রেস কিনে দিব না। এই যে ড্রেসের প্রতি যে একটা মানে আগ্রহ ছিল, এখন তো সেটা বাচ্চারা পাচ্ছে না। তো আল্লাহর রহমতে 30টা রোজাই হয়েছিল এবং আমরা ড্রেস পেয়েছিলাম, মানে এই ড্রেসটা পাওয়ার পর সে কি আনন্দ, মানে আমি বলে বোঝাতে পারবো না, এখনকার বাচ্চারা সেটা বুঝবে না যে ওই দিন ওই ড্রেসটা পাওয়ার পরে আমার কি আনন্দ ছিল। এবং ওই যে বললাম ছোট ছোট টাস্ক, হ্যাঁ এই যে আপনি বললেন না আম্মু এখন কি করব, হ্যাঁ আপনার বাচ্চারা এসে জিজ্ঞেস করছে, তাই না? আপনি যেমন আপনার কাজে অফুরন্ত আনন্দ পাচ্ছেন, হ্যাঁ ওদের মধ্যে কিন্তু গ্রো করেনি এখনো পর্যন্ত, তাই না? কেন করেনি? আমাদের এই যে বললাম ওই প্যারেন্টিং, হ্যাঁ এত আমরা কি করি, মানে ফার্মের মুরগি যেটা বলে, অ্যাকচুয়ালি আমরা আসলে ভাবি ও যদি অন্য কারোর সাথে মিশে, হ্যাঁ যদি ছেলেটার ক্ষতি হয় বা বাচ্চাটার ক্ষতি হয়, হ্যাঁ ওদিকে চলে যাচ্ছে, যদি কেউ ধরে নিয়ে যায়, অনেক অকারেন্স কিন্তু ঘটছে, হ্যাঁ। সো আমাদের ভালোবাসা এবং এই যে ভয় দুটো মিলে এমন একটা জায়গায় মার্জ করে ফেলেছে যেখানে হচ্ছে বাচ্চাদেরকে যে বলবো তোমরা এইটা করো, ওদিকে যাও, ওদিকে গিয়ে খেলো, এই করো সেই করো, সেগুলো কিন্তু আর হচ্ছে না। সো এই যে সিকিউরড মানে ইনসিকিউরড একটা ব্যাপারে আমরা সবাই ভুগছি। সো এই জিনিসগুলো আসলে কি বলবো, মানে প্যারেন্টিং এর জায়গা থেকে অনেক বেশি ভাবনায় ফেলে দেয়, তাই না আপু? একদম একদম। আর একটা হচ্ছে কি, আমরা না মাঠ পেয়েছি আপু, আমার এখন যে মাঠ পেয়েছেন ওই মাঠে বিল্ডিং। আমার হাজবেন্ডের কথা বলি, আমার হাজবেন্ড আমাদের বাসাতে যেটা হয়, একটু আমার হাজবেন্ডের কথা সচরাচর আমি কোথাও কখনো বলি না,
তো আমার বলেন আজকে না আসলে কারণ এটা লেডিস ক্লাব, বুঝতে হবে। আমার হাজবেন্ডের অন্যান্য হাজবেন্ডের কথা যেটা শুনি যে হাতে সারাক্ষণ মোবাইল, আমার হাজবেন্ডের এই অভ্যাস নাই। সে সর্বোচ্চ সময়টা তার ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করে। এটা মানে অফিস বাইরে মানে তার ওনার টেন্ডেন্সি থাকে যে সে তার ছেলেদেরকে বাসায় ধরেন আমার বাসায় বেশিরভাগই ফার্নিচার ভাঙা, কারণ বাসার মধ্যে ক্রিকেট ফুটবল সবই চলে। আপনি বিশ্বাস করবেন না আপু, আমার হাজবেন্ড লিটারালি পুরা মোহাম্মদপুর খুঁজছে যে সে একটা ভালো মাঠ পাবে যেখানটাতে সে তার ছেলেরা যে খেলবে। শেষ পর্যন্ত আমরা যে চন্দ্রিমাতে আমার ছেলেদেরকে স্কেটিং এ ভর্তি করছি, যা ওখানে তাও খেলতে পারবে। এইরকম একটা অবস্থা আমরা কি এরকম দিন দেখেছি আপু? আমাদের বাসার সামনে মাঠ, আমাদের স্কুলে বড় মাঠ, 2-3টা মাঠ ছিল। আমাদের 2টা মাঠ ছিল। মানে কি বলবো, এই মাঠ একটু ছোট লাগছে, আচ্ছা ঠিক আছে আমরা ওই মাঠে যাই, এরকম একটা ব্যাপার ছিল। আমরা লুকাচুরি খেলতাম, এর বাসা ওর বাসা চলে যাইতাম, কোন রকম সমস্যা ছিল না। এখন কি এটা সম্ভব? দুপুরবেলা আমার এখনো মানে এটাতে খুব মজা। আমরা পুরা যৌথ ফ্যামিলি, তো মানে পুরা এরিয়াটাই আমাদের লোকজন। তো আমরা লুকোচুরি খেলছি, ঘুমাচ্ছি না, মা চাচিরা তো ঘুমাচ্ছে। তা আমরা করলাম কি, এক চাচির রুমে ঢুকে গেলাম খাটের তল, এবং ওই চাচি অনেক চিৎকার করে উঠেছিল। পরে যখন বুঝতে পেরেছে এখানে কেউ আছে, উনি চোর মনে করে, পরে সে আপনার আম্মা দিল ঠাস, চোর মনে করে চিৎকার করে উনি বের হয়ে গেছে। সো এই জিনিসগুলো আসলে এখন খুঁজলেও পাওয়া যাবে না, তাই না? জুমে আমাদের দুজন বন্ধু অলরেডি জয়েন করে ফেলেছেন। কেমন আছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? না, পাচ্ছে না মনে হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন হাসিনা আপু? শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, শোনা যায় আপু, শুনতে পাচ্ছি তো। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কাজ করে কত শান্তি পান বলেন। জি আপু, বুঝি নাই প্রশ্নটা, সরি। বললাম কাজের মধ্যে কতটা শান্তি পান বলেন। আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন। নেলি আপু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ নাদিয়া আপু, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আচ্ছা বলেন, আপনি বলেন, এই যে যতক্ষণ কাজ ততক্ষণ শান্তি, সো কাজের মাঝে কত শান্তি খুঁজে পান একটু বলেন। আসলে এটা ঠিক, যতক্ষণ কাজে থাকি ভালোই থাকি, যখন কাজে থাকি ব্যস্ত থাকি তখন দুনিয়ার যত চিন্তা ওইসব সব কিন্তু মাথা দিয়ে চলে যায়। সব একদম যতক্ষণ আনন্দে থাকি, কলিগদের সাথে যখন থাকি, যখনই যে কাজটাই করি তখন কোনো দুশ্চিন্তা বলেন, যত খারাপ চিন্তা সব কিন্তু মাথা থেকে চলে যায়, তখন ভালোই থাকি। যেই না কাজ শেষ অমনি দুনিয়ার রাজ্যে চিন্তা সে ভর করবে। তো কাজে থাকলে ভালোই থাকি, মন ফুরফুরে থাকে, যতক্ষণই থাকি ভালোই থাকি, আনন্দে থাকি। সবাই থাকতে অন্তত নিজের ফ্রেশনেসের জন্য করা উচিত সবার। চমৎকার চমৎকার। হাসিনা আপা, এখন কি শুনতে পাচ্ছেন? হাসিনা আপা কি পজ হয়ে গেছেন? জি জি, আচ্ছা আচ্ছা, হাসিনা আপা পজ হয়ে গেছে। আচ্ছা, নেলি আপা থাকেন সাথে। হাসিনা আপা, যদি হাসিনা আপা শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। ওকে, আপনি বলেন কাজের মধ্যে কত শান্তি খুঁজে পান বলেন। শুভ সন্ধ্যা সবাইকে। অবশ্যই কাজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় আপু। কাজ মানুষকে আমি মনে করি যে ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দে রাখে। কারণ একটা মানুষ হচ্ছে যে কোনো কাজের সাথে সে জড়িত থাকবে, তার দিনটা ভালো কাটবে, সময়টা ভালো কাটবে, তার ফ্যামিলিতে ইনকাম হচ্ছে, ওইটা দিয়ে তার ফ্যামিলি ভালো চলতেছে, আত্মীয় স্বজন নিয়ে সে ভালো থাকতেছে, ছেলে মেয়ে ভালোভাবে মানুষ করতে পারতেছে, সামাজিক একটা উন্নতি হচ্ছে, প্লাস দেশের উন্নতি হচ্ছে। তো প্রত্যেকটা মানুষই যদি কোনো না কোনো কাজের সাথে জড়িত থাকে, ওইটা হচ্ছে অটোমেটিক কিন্তু সবকিছুতে সে এগিয়ে যায়। আর যখনই তার হাতে কাজ থাকে না, সে কিন্তু বিভিন্ন ঝামেলার মধ্যে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অকারেজের মধ্যে জড়ায় যায়। এবং যেই মানুষগুলো হচ্ছে কাজ করে না, সারাদিন বসে বসে কার বাসায় কি হচ্ছে, কার ছেলে কি করতেছে, কার ছেলে কি ইনকাম করে, কার বাসায় কি ফার্নিচার, কে কোথায় চলে গেল, কে কেমন বাজার করে, বুঝছো, দুনিয়ার আড্ডা, দুনিয়ার অকেজো গল্প। একদম মনের কথা। বিরত থাকতে দেখা গেছে যে একটা মানুষ কাজে থাকলে সে অনেক ভালো থাকে, সুস্থ থাকে আমি মনে করি, এবং তাকে দিয়ে তার আশেপাশের মানুষগুলো ভালো থাকে। তুমি দেখো, একটা ভালো কাজ যদি তুমি জানে কেউ, বা ওই মানুষটার সাথে যদি আরো 2-4 জন মানুষ চলে, তাকে উৎসাহিত করে যে আপনি এরকম বসে আছেন, আপনি তো চাইলে যে জিনিসগুলো ভালো করেন ওইটা নিয়ে একটা কাজ শুরু করতে পারেন। তখন দেখা গেছে কি আমার পাশের মানুষটাও কিন্তু একটা
কর্মী মানুষ হয়ে গেল, এবং তার কাছ থেকে আরো 2-4 জন মানুষ সেগুলো সে সেল দিচ্ছে, কেউ কিনতেছে, কেউ কাজ শিখতেছে, জানতেছে। তো আসলে কাজ মানুষকে অনেকদিন বাঁচিয়েও রাখে, অনেক ভালো থাকে এবং অনেক উন্নতি হয়। একদম একদম সুন্দর কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপা। আসলে ভালো একটা কথা বলেছে যে কাজ না থাকলে হ্যাঁ মানে নিজের ক্ষতি তো করে করে অন্যজনেরও ক্ষতি করে মানুষ, তাই না? এই যে একটু আরিপাতি ওদের বাসায় কি হচ্ছে, উনার মেয়ের বিয়ে হচ্ছে না কেন, উনার ছেলের বউ কেন বাইরে কাজ করছে, এই যে দুনিয়ার যত চিন্তা অন্যদের নেগেটিভিটি এবং টক্সিসিটি। হ্যাঁ আপু আপনি তো একটু ধরেন বয়স্ক মানুষের দিকে চলে গেলেন, ছেলের বউ। আপনি যদি একটু আমাদের জেনারেশনের কথা চিন্তা করেন, আমি বলবো না যে বাইরে চাকরি করলেই বা শুধু আর্থিক ইনকাম করলেই সেটা কাজ করা হবে। আমি আপনাকে খুব একটু কিছুক্ষণ টাইম নিয়ে কথাটা বলি। সেটা হলো আমার ছেলে যেহেতু স্কুলে যায়, হ্যাঁ, তাহলে এক কাজ করি, আপনার কথাটা যেহেতু একটু সময় নিয়ে বলবেন, আমরা একটা ব্রেক নিয়ে সুন্দর একটা কথা আলাপ করব। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। অলরেডি জুমে অনেকেই জয়েন করে ফেলেছেন। আমি আগে স্টুডিওর আপুর কাছে চলে যাই, তারপর আমি জুমে যাচ্ছি। আপু যেটা বলছিলাম, আমার ছেলে যেহেতু ক্লাস 4-এ পড়ে, আমার যেহেতু তাহলে একটা স্কুলের অভিজ্ঞতা আছে, স্কুলের মায়ের। আমি স্কুলে যাই না, আমার অত টাইম হয় না, এবং স্কুলে যে মা বলবো না, কেউ পার্সোনালি নিয়েন না আর কি, কিন্তু যেই মারা বসে থাকে তাদের মধ্যে একটা অদ্ভুত টেন্ডেন্সি, তারা বাচ্চাকে নিয়ে পাগল, বাচ্চাকে নিয়ে এখানে ছুটছে ওখানে ছুটছে, এবং ওই যে মানে একটা কম্পিটিশন, এবং যেখানে বসে থাকছে না, ধরেন 2 জন বসে আছে, আরেকজনের নামে দুর্নাম চলতেছে। এইটা তারা টাইম পায় কোথায়? আপনি বলছেন যে টাইম, তাদেরকে দেখুন অনেক ব্যস্ত, তারা ছেলেকে নিয়ে দৌড়াচ্ছে, মেয়েকে নিয়ে দৌড়াচ্ছে, তারা অনেক ব্যস্ত, তারা টাইম পায় কোথায়? আমি না বুঝলাম না আসলে কিভাবে পায়। এইটা আমি একটা বলি, এটা আমার একটা খুব ক্লোজ অবজারভেশন। তারা হলো, আপনি যদি আমাদের আম্মুদের কথা চিন্তা করেন, তারা কিন্তু ফুল বাসা সামলাইতো, টাইম নাই তো। এখন হচ্ছে তাহলে কাজের মানুষ কি তারা নিবে না? এখনকার তো কাজের মানুষ সব করে দিচ্ছে, কাজের মানুষ করে দিচ্ছে, কিন্তু তাদের হাতে তাদের সংসারেরও কন্ট্রোল নাই। কেমন করে? যেটা আমি বলি, আমার যেটা একটু নিজের কথাটাই বলি, আমার হাজব্যান্ড, আমি তো তাকে বলি হলো ফিনান্স মিনিস্টার, সে শুধু আমার হাতে টাকাটা দিয়ে দেয়। বাসার ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে নিয়ে মাসের বাজার সবকিছু আমি মেনটেন করি। আমি টাইম পাবো কোথায়? আমার তো সবকিছু আমার নিজের হাতে, কারণ উনি আমাকে সেই পর্যায়ে ট্রাস্টটা করে। হ্যাঁ, কিন্তু এখনকার মহিলাদের দেখেন, একটা ড্রেস কিনতে যাবে সেটাও হাজব্যান্ডের সাথে করে, হাজব্যান্ডের মানি ব্যাগ থেকে টাকা বেরোচ্ছে, কিন্তু মার্কেটে ওকে যেতে পারো না, আচ্ছা গেল, মানে সব কিছু বাজার ঘাট, ফোন দিয়ে বলছে আসার সময় 1 ডজন ডিম নিয়ে এসো। মানে নিজে যে একটু হেঁটে যে সামনে দোকান থেকে নিয়ে আসবে সেটাও না, তাদের তো কোনো কিছু করার নাই, করবেটা কি? এই যে কাজ নাই তো, ওই যে আবার ঘুরে ফিরে আমাদের আজকের টপিক, কাজ নাই তো। যে কাজ না থাকলে আপনার দেখবেন ভালো বুদ্ধি কম আসে, খারাপ বুদ্ধিগুলো আগে আসে। সত্যি কথা, ওই যে টক্সিক হয়ে যায়, একদম। এইটা দরকার যারা কাজ করছে না, ধরেন অফিস নাই, কোনো কিছুর সাথে ইনভলভ না, কিন্তু অনেক কিছুর সাথে ইনভলভ হওয়া যায়, নিজের বাসাটাও মানে নিজের সংসারটাও নিজের হাতে মেইনটেইন যদি করতে পারতেন, তাও এতগুলা এই টাইপের হতো না। একদম সুন্দর কথা বলেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, যতক্ষণ কাজ ততক্ষণ শান্তি। এটা হচ্ছে কাজের যে একটা দৃষ্টিভঙ্গি বদলের একটা প্রেরণা বা আহ্বানও হতে পারে, যে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, এবং অন্যজনকে আমরা ভালো রাখি। এবং কাজটা যতই ছোট হোক, সেটা যত্ন নিয়ে আমরা করি, ভালোবেসে করি, কারণ সবার আগে তো নিজের ভালো থাকা। আমার তো নেগেটিভিটি আমি ছড়াবো না। দেখা যায় এরকম মানে মাথা খালি থাকতে থাকতে নিজের তো ক্ষতি হচ্ছে, অন্যজনেরও ক্ষতি হচ্ছে। একটু ইন্টারাপ্ট করি, এটাতে যেটা হচ্ছে আপু, মানুষের ভালোটা নিতে পারছে না, ও পারছে আমি পারি, সে কিন্তু দেখছে না যে আমি সোশ্যাল মিডিয়ার বদলতে আরো বেশি হচ্ছে। আপনি যদি কখনো কমেন্ট সেকশন, আমরা তো ধরেন যারা কন্টেন্ট করি, আমাদেরকে আল্লাহ বলবো একটা আলাদা ধৈর্য শক্তি দিয়েছে, আমরা যে কমেন্ট সেকশনটা মেনটেন করি এবং যেটা দেখে আমাদের কিছু মনে হয় না, এটা ধরেন আমাদের প্রতি অনেক বড় একটা ব্লেসিং। যেসব কমেন্ট আসে মাঝে মধ্যে মনে হবে কি আপনার যে মানে আমার মাঝে মধ্যে মনে হয় আমি এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এমনভাবে লেখে।
আবার কিছু কিছু এত সুন্দর করে লিখে যেমন হয় আমি তার জন্য লাইফের সবচেয়ে বড় ব্লেসিং, সে আমাকে দেখে হাসে। সব রকমই থাকে না, এরকম থাকে আসলে, মানে অনেক কিছুই থাকে কাজ করার সময়। হ্যাঁ, কাজ করার সময় ধরেন আপনার একটা পোস্ট আপনি দিয়েছেন, কন্টেন্ট আপনি দিয়েছেন, এই বিভিন্ন ধরনের মিক্স কমেন্ট আসবে। সো এই যে আপনি মাথায় না নিয়ে আপনার কাজ চলমান রাখছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আবারও একটু জুমে চলে যাই, অনেক বন্ধুরা চলে আসছে। ওবাইদা আপা, আসসালামু আলাইকুম আপা, ঈদ মোবারক। অতিথি আপুদের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। সম্পর্কে বলবো আপা, যতক্ষণ কাজ ততক্ষণ শান্তি, কথাটা সত্যি। যদি কাজের ধরন পছন্দ হয়, যদি কাজ যেমন যদি হেল্পিং হ্যান্ড আসলো না, ঘর ঝাড়ু, ঘর মোছা, এগুলি কাজ করতে হইলো, থালা বাসন ধোয়া, তখন কিন্তু আর ভালো লাগে না। কিন্তু যদি পেন্টিং করতে বলেন, যদি একটু গাছের পরিচর্যা করতে বলেন বা লিখতে বলেন, বই পড়তে বলেন, খুবই ভালো। যতক্ষণ আছে ততক্ষণ। এটা সত্যি কথা, এটা সত্যি আমার কথা। থ্যাংক ইউ আপা। সুরমা আপা, ধন্যবাদ। হ্যাঁ, সুরমা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা বলেন, বলে ফেলেন। আপু ওই যে কাজের কথা বলতেছিলাম, যদি আমার গলা একটু প্রবলেম, ঠান্ডা লাগছে, কথা শোনা যাচ্ছে কিনা জানি না। কাজের কথা যেটা বলতেছি, কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। আমি বলি কাজ মানুষকে শান্তি দেয়, অনেকে কাজকে ভয় পায়। তো আমি বলবো যে প্রতিটা সময়কে উপলব্ধি করা যায় কাজের মাধ্যমে। সকালের কাজগুলো করলে সকালটা অনুভব করা যায়, দুপুরের কাজগুলো করলে দুপুরটা ফিলিংস একটা আসে, তারপরে বিকেলের কাজগুলো। এইভাবে যদি আমরা সবাই প্রতিনিয়ত যদি অ্যাক্টিভ থাকি, চলমান থাকি, তাহলে শরীর মন সুস্থ থাকে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, কাজ হচ্ছে আমি একটা ভিন্ন ধারা সক্ষম ব্যক্তিদের সাথে কিছুক্ষণ সময় কাটাই। তো আমি লক্ষ্য করেছি যে ওরা যখন কোনো কাজে অ্যাক্টিভ থাকে, যে কাজটাতে মনোনিবেশ থাকে, তখন তাদের যে একটা সমস্যা থাকে, কেউ হয়তো পা নাড়াচ্ছে, কেউ হয়তো বেশি চিৎকার করছে, কেউ হয়তো মানে কিছু একটা বদ অভ্যাস তাদের থাকে। তো ওই জিনিসটা থেকে বিরত থাকে যখন সে কাজটা করতে থাকে। যেমন মনে করেন একটা ড্রয়িং আঁকতে দিলাম অথবা কিছু লিখতে দিলাম, সে লিখতেছে, তখন কিন্তু যে তার যে ওই যে চিৎকার করে ওঠা বা লাফালাফি করা, এরকম একটা যে একটা ইয়ে থাকে, ওইগুলি থেকে বিরত থাকে। তো আমি বলবো যে কাজের বিকল্প নাই। একদম। ধন্যবাদ, ধন্যবাদ আপা। রুমা আপা, রুমা আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা, হ্যাঁ রুমা আপা বলেন, কাজে সব শান্তি কেমন লাগে? এই যে ভিতরে ভিতরে, হ্যাঁ, যদি আপনি বুঝেন যে আমি একদম ফ্রি আছি, আমার কোনো কাজ নাই, তখন কেমন লাগে বলেন? আপু আমি না মমি আপু? রুমা আপু, রুমা আপু আপনি? হ্যালো, হ্যাঁ আপনি। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ওবায়দা আপু বললো না যে হচ্ছে হেল্পিং হ্যান্ড না আসলে মানে কষ্ট, আসলে নিজের কাজ যখন আমরা নিজেরা করি, যেদিন হেল্পিং হ্যান্ড না আসে সেদিন বোঝা যায় কাজ আসলে কত কষ্টের। আমাদের যেগুলা মানে ব্যবসায়িক কাজ বা এগুলা করতে অনেক ভালো লাগে, বাট এই যে ঘর মোছা, কাপড় কাচা, যখন এগুলা পর একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, কিন্তু একটানা যখন 3 দিন করতে চাই তখন আর ভালো লাগে না। ঈদের সময় তো আরো খুব কষ্ট হয় আসলে। ধন্যবাদ, ধন্যবাদ। মমি আপা, মমি আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ বলেন, বলেন আপু। আমি তো না, হ্যাঁ আপনি বলেন, ইশারায় কথা বলতে হচ্ছে আমার, বলেন। মানে শোনা যাচ্ছে না, যাই হোক তারপরেও বলি যে অলস মস্তিষ্ক আমার কাছে আপু মনে হয় যে শয়তানের আড্ডাখানা। কাজের মধ্যেই সবকিছু, কাজ থাকলে মস্তিষ্ক ভালো থাকে, মনও ভালো থাকে, সবকিছু ভালো থাকে। আর কাজ না থাকলে পৃথিবী মনে হয় অন্ধকার। এই যে রোজার মধ্যে তো আমরা যেহেতু উদ্যোক্তা, ওই রকম চলমান একটা গতি ছিল। এই কয়েকদিন ধরে একটু রেস্ট নিচ্ছি, মনে হচ্ছে আর সময় কাটছে না, কখন কাজের মধ্যে ঢুকে যাবে। এই তো আপু, সংসার প্লাস নিজের কাজ সবকিছু মিলেই নারীর জীবন। ধন্যবাদ, ধন্যবাদ আপু। হ্যাঁ নার্গিস আপা, নার্গিস আপা শুনতে পাচ্ছেন? নার্গিস আপা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলে ফেলেন, বলে ফেলেন, সমস্যা বলে ফেলেন।
বলেন, আপনি বলে ফেলেন। তাহলে আপু, হ্যাঁ কিছু শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ বলেন। আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কাজ তো অবশ্যই করতে হয়, শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই, সবাই যেমন বললেন খুবই কাজ জরুরি। হ্যাঁ, তবে আমার একটা স্বাধীনতা যে আমি এখন কাজ রাখি নাই বর্তমানে। হ্যাঁ, কিন্তু সিঁড়ি ঝাড়ু দেওয়ার জন্য এই রমজান মাসে একজনকে বললাম, আমাদের উপরতলায় যে বুয়াটা, তাকে বললাম আপনি তো সিঁড়িটা ঝাড়ু দিয়ে যাবেন। ও মা, সে কি সিঁড়ি ঝাড়ু দেবে, সে চলে গেছে কি বলে 27শে রমজানের আগে পুটুট করে পার্টিতে। হ্যাঁ, আমাদের কাউকেই কিন্তু বলে নাই। উপরতলারা তো সবাই, ওদের যেহেতু পার্মানেন্ট বুয়া, মানে ছুটা বুয়া পার্মানেন্ট, ওরা তো মহাবিপদে পড়ে গেছে, ফোন ধরে না, কোনো কিছু বলে না, আচমকা। আমি তো কেবল সিঁড়ি ঝাড়ুর কথা বলছি যে সামনে ঈদ, তা এটাই আর কি। কিন্তু তার তো লাপাত্তা। যাই হোক, সে ঈদের অনেকদিন পর সে এই বৃহস্পতিবার দিনকে সে আসছে, এসে বলে কি আমার একজন মারা গেছিল, তাই কাউকে না বলতে আমি চলে গেছিলাম। এত বড় একটা স্ক্রিজ যে ওরে কার কিছু বলা যায় না। ঠিক আছে, তাহলে তুমি এখন আবার সিঁড়ি ঝাড়ু দেওয়া শুরু করবা? হ্যাঁ, এই মাসটা শুরু হলো, ঠিক আছে দেখি শুরু। আজকে আসছে, সে সিঁড়ি ঝাড়ু দিচ্ছে, সিঁড়ি ঝাড়ু দিকে ঝুল ঝাড়বে না। কি যে সমস্যা, ঝুল না ঝাড়ু দিয়ে সিঁড়ি ঝাড়ু দিবে সে। এখন এই বলাতেও তার মন খারাপ। আরে বাবা, লাগাই দিয়ে চলে আসছি, কোনো কথা বলি নাই। নিজের কাজ যতক্ষণ পারা যায় যদি করেন শান্তি, কাজ করেন, ঘুমায় থাকেন শান্তি, কাজ করবেন শান্তি, সবকিছুতে শান্তি। বুয়ারা প্রচন্ড ঝামেলা করে, তবে হ্যাঁ প্রত্যেক দিনটা অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, যার যে কাজে নিয়োজিত তাকে সেটা করলে তার ভালো লাগবে, আগ্রহটা মানুষকে অনেক কিছু কাজ করায়, কোথাও অনেক কিছু করায়। এটাই আর কি, আমাদের মেনে নিতে হবে সবকিছু, পরিস্থিতি বুঝেই কাজ করা। একদম একদম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবার আসলে কথাগুলো খুব ভালোই ছিল, মানে জীবন থেকে নেয়ার যে ব্যাপারটা আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। ছোট্ট করে যদি নেক্সাসকে কিছু বলতে চান বলতে পারেন এক লাইনে। অসংখ্য ধন্যবাদ নেক্সাস টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং লেডিস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালো লেগেছে, আমি টিভিতে দেখতাম, আমার কাছে মতো আমি কি কখনো ওখানে যাব, আমার এটা অনেক বড় একটা পাওয়া। এবং পুরা নেক্সাস টিভিকে এবং লেডিস ক্লাবের সমস্ত টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপু। আমি শুধু একটি কথাই বলতে চাই যে নিজেকে মানে যোগ্য করে তোলার জন্য কাজ করুন, কেউ যেন অবহেলার চোখে আপনার দিকে না তাকাতে পারে। আর অসংখ্য ধন্যবাদ নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকে এবং জাকি আপুকে এবং সামনে বসা সুন্দরী নাদিরা আপুকে। ধন্যবাদ ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।